দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি খায়রুজ্জামান। 2019 সাল প্রায় শেষের পথে, আর কয়েকদিন বাদেই নতুন বছর সবাই বরণ করে নেবে। তবে এই 2019 সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য বেশ কিছু ইস্যুর জন্ম দিয়েছে। সাকিবময় একটা বছর কেটেছে, সেটা ইতিবাচক নেতিবাচক সব কিছু মিলিয়ে। তো এই বিষয়টা আজ আমরা আলোচনা করব, এবং সেই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বার্তা 24-এর স্পোর্টস এডিটর এম কায়সার। কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ বাবু। যেমনটি বলছিলাম আর কি, যে ইস্যুটা আসলে সাকিবময় একটা বছর, সেটা ইতিবাচক নেতিবাচক সব দিক দিয়েই। সাকিব টেস্ট খেলতে গেলেন না, তারপরে বিশ্বকাপে চমৎকার পারফরমেন্স, তারপরে আবার সেই সাকিব ফিরে এলেন নিষিদ্ধের খড়ক নিয়ে। তো আমি যতটুকু জেনেছি আপনি এই বিষয়টি নিয়ে কাজ করছেন, এই জন্যই আপনার কাছে এটা জানতে চাই যে আসলে সাকিবকে নিয়ে কি বলবেন আপনি। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, পুরোপুরি কিন্তু ক্রিকেটের যদি বিশ্লেষণ করেন আপনি 2019 সাল কেটেছে সাকিবময় একটা বছর। সাকিবের বছরটা এরকমভাবে আমি বিশ্লেষণ করছি যে এবছরে সাকিবের জন্য শ্রেষ্ঠত্বের বছর, সেই সঙ্গে কিন্তু শাস্তিরও বছর। এক অর্থে সাকিব কিন্তু 2019 সালে রাজত্ব পেয়েছিলেন এবং রাজত্ব হারিয়েছেন। আপনি বছরের শুরুতেই তিনি কিন্তু একটু ধাক্কা খেয়েছিলেন। নিউজিল্যান্ড সফরে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই সফরে তিনি যেতে পারেননি ইনজুরির কারণে। তারপর তিনি আইপিএলে খেলতে গেলেন এবং আইপিএল থেকে ফিরে আসার পর যে তিনি বিশ্বকাপ খেলেছেন, এই বিশ্বকাপে বাংলাদেশ মাত্র 3টি ম্যাচ জিতেছে। এর আগেও বাংলাদেশ একটি বিশ্বকাপে 3টি ম্যাচ জিতেছিল, এবারও বাংলাদেশ 3টি ম্যাচ জিতেছে। কিন্তু এই বিশ্বকাপে আপনি বাংলাদেশের তুলনায় সাকিবের পারফরমেন্সটা কিন্তু সবচেয়ে বেশি আলোচিত এবং উপরের স্থান পেয়েছে। আপনি জানেন যে তিনি 606 রান করেছিলেন ব্যাটে, আবার 12 উইকেট পেয়েছেন এবং কয়েকটি ক্যাচও ধরেছেন। 3টি ম্যাচ বাংলাদেশ জিতেছে এবং এই 3টি ম্যাচে তিনি কিন্তু ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। 8টি ম্যাচ খেলেছে, 8টি ম্যাচের মধ্যে 5টি হাফ সেঞ্চুরি, 2টি সেঞ্চুরি এবং একটিতে 42 রান। মানে অ্যামাজিং পারফরমেন্স। এটা বলার অপেক্ষা রাখে না যে এর চেয়ে ভালো ক্রিকেটার একজন ক্রিকেটারের কাছ থেকে এর পারফরমেন্স কি হতে পারে। সো সব কিছু মিলে পুরো বিশ্বকাপটাই কিন্তু মানে সাকিবময় বিশ্বকাপ হয়েছিল বাংলাদেশের জন্য। এবং সেই বিশ্বকাপে এত দুর্দান্ত পারফরমেন্স করার পর আমরা দেখলাম যে সেপ্টেম্বরে আমরা আফগানিস্তানের সাথে একটা টেস্ট ম্যাচ খেললাম। সেই টেস্ট ম্যাচে তিনি ক্যাপ্টেন ছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে এবং সেই ম্যাচটা বাংলাদেশ হেরে গিয়েছিল। তারপরে সবচেয়ে বড় ধাক্কাটা যেটা আসলো যে অক্টোবরে আপনার ক্রিকেট বিদ্রোহ হলো এবং সেই বিদ্রোহে আমরা দেখলাম নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সাকিব। এক অর্থে ক্রিকেটারদের যে দাবি দেওয়া ছিল, খুব লজিক্যাল দাবি দেওয়া, হয়তো দাবি দেওয়ার উপস্থাপন ভঙ্গিটা ঠিক হয়নি, কিন্তু যে দাবি দেওয়া নিয়ে সাকিব এসেছিলেন ক্রিকেটারদের 13 দফা দাবি দেওয়া নিয়ে, সেই দাবিগুলোর কিন্তু যৌক্তিকতা নিয়ে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারাও খুব একটা অযৌক্তিক কোনো প্রশ্ন তোলেননি। বাট তারপরে আমরা দেখলাম যে সাকিবের শাস্তির বিষয়টি, যে সাকিব ক্রিকেট জুয়ারির কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন। তো শাস্তিটা 1 বছরের, কোনো কারণে যদি এই 1 বছরে তিনি ভালোভাবে নিজের নৈতিক অবস্থান ব্যাখ্যা করতে না পারেন, কোনো ধরনের আরও জটিলতা জড়ান, তাহলে শাস্তির মাত্রাটা হয়তো বাড়তে পারে, যেটি সম্ভবত বাড়ার কথা না আর কি। কারণ আমরা জানি যে সাকিব যে নিজে জানেন যে এই ভুলটি তিনি করেছেন এবং এই সমস্যার সমাধানটা তাকে করতে হবে এবং সেভাবে তিনি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছেন। সো এখন অপেক্ষায় থাকতে হবে যে আগামী বছর নতুন বছরে 29 অক্টোবর পর্যন্ত তার শাস্তি রয়েছে এবং তারপর থেকে আমরা নতুন সাকিবকে দেখতে পাবো। অনেকে একটু শেষ করি, অনেকে বলছেন যে ফিরে আসবেন যে সাকিব, সে সাকিব কি আগের মতো শক্তিমান হবেন কিনা। আমি ক্রিকেট সাংবাদিক হিসেবে সাকিবকে যেভাবে চিনি, যে তিনি যখন ফিরে আসবেন অতি অবশ্যই তিনি যেভাবে শক্তিমান ছিলেন তার চেয়ে অনেক বেশি শক্তিমান হয়ে কিন্তু ক্রিকেটে ফিরে আসবেন। আচ্ছা, সাকিবকে যখন নিষিদ্ধ করা হলো তখন প্রেস কনফারেন্সে তো আমরাও ছিলাম। উনি কিন্তু আসলে মানে বলা যায় যে একেবারে অনানুষ্ঠানিক প্রেস কনফারেন্স, সেখানে সে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তিনি কিন্তু কোথাও বলেননি যে তিনি কি কারণে এই তথ্যগুলো জানালো না। তিনি নিজেও তো জানেন আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা একটা সময় খেলেছেন এবং ওয়ার্ল্ড ক্রিকেটের নাম্বার 1 প্লেয়ার, তার তো এসব জিনিস অজানা থাকার কথা নয়। কিন্তু আপনি তো তাকে নিয়ে আসলে কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে। আপনি কি আসলে কোনো সোর্স থেকে জানতে পেরেছেন কিনা যে তিনি আসলে কি কারণে এই তথ্যগুলো গোপন করেছিল কিংবা মানে অবহেলা করেছিল? দেখুন, সাকিব যে টাইপের ক্রিকেটার, তিনি কিন্তু জানতেন যে তিনি ভুল করেছেন এবং এই ভুলের শাস্তি কী হতে পারে। সাকিব এটা জানতেন না, এটি ভাবার কোনো কারণ নেই। কিন্তু তারপরেও সাকিব এই তথ্যটি গোপন রেখেছেন কেন? এর দুটো ব্যাখ্যা হতে পারে। একটি হলো যে তিনি একটু ফ্রিক পার্সোনালিটির মানুষ, যে হয়তো ভেবেছেন যে দেখি না কি হয়। এর আগেও তো অনেকবার বলেছিস, এর আগেও কিন্তু সাকিব কিন্তু প্রস্তাব পেয়েছিলেন এবং সেটি কিন্তু আইসিসিকে জানিয়েছিলেন না এমন কিছু না, সেটি কিন্তু তিনি জানিয়েছিলেন এবং সে কারণে কিন্তু সেভাবে আইসিসি ব্যবস্থা নিয়েছিল এবং সাকিবের পক্ষেই গিয়েছিল সব কিছু। কিন্তু সাকিব জানতেন যে এবার তথ্যটা তিনি গোপন করেছেন এবং এই তথ্যটা গোপন করলে তার কী শাস্তি হতে পারে সেটাও তার কিন্তু জানা ছিল, কিন্তু তারপরে তিনি করেছেন। তার কারণটা যেটি বললাম, যে একটু ফ্রিক মাইন্ডেড হয়তো মনে করেছেন যে দেখি না, এর আগে তো বলেছিলাম, এবার না বলে দেখি কি হয়। এরকমভাবে একটা ভুল একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। তবে
আশা করছি যে এই একটা ভুল থেকে যেন আর দ্বিতীয়বার আর কোনো ভুল তিনি না করেন, সেটি হয়তো তার শেখার একটা বিষয় থেকে। মানুষ কিন্তু ভুল করেই। তো সাকিবের মতো এরকম একজন অভিজ্ঞ ক্রিকেটার, যিনি যাকে দেখে কিন্তু মানুষ শেখে বা যাকে দেখে বাদবাকিরা সবাই কিন্তু একটা রোল মডেল হিসেবে চিন্তা করে, তিনি এত বড় একটা ভুল করবেন, এটা আসলে এর মানে লজিক্যাল কোনো ব্যাখ্যা কিন্তু আপনি পাবেন না যতদিন না পর্যন্ত সাকিব নিজের এটার ব্যাখ্যা দেন। তো আমার মনে হয় যে এই ব্যাখ্যার জন্য আমরা সাকিবের কাছ থেকেই শুনতে পেলে আমাদের জন্য সবকিছু বেশি মানে ভালো হবে। অন্তত গুজবের ডালপালাটা মানে আমরা কেউ ব্যাখ্যা করলে এটার একটা অন্য হয়তো যে ব্যাখ্যা দাঁড়াতে এক পারে। একজন এক এক রকম ব্যাখ্যা করবেন। আসলে ক্ষতিগ্রস্ত তো সাকিব শুধু হলেন না, বাংলাদেশের ক্রিকেট খুব বড়ভাবে ক্ষতিগ্রস্ত হলেন। এখন এর থেকে উত্তরণের উপায় আসলে ক্রিকেট বোর্ডের করণীয় কি? ক্রিকেট বোর্ড আসলে যে পথে হাঁটছিল সেই পথেই হাঁটা উচিত, নাকি একটু অন্য ধরনের চিন্তা করা উচিত? কারণ আমাদের পাইপলাইন তো একেবারেই শক্তিশালী নয়। প্রথমে বলে রাখি যে সমস্যাটা তৈরি করেছিলেন কিন্তু সাকিব নিজেই। এটা কিন্তু তাকে আর কেউ ঠেলে দেয়নি এই সমস্যাটা তৈরি করার জন্য। সাকিব নিজেই সমস্যাটা তৈরি করেছিলেন এবং সাকিবকে কিন্তু এই সমস্যার সমাধান করতে হবে। আর ফিরি আপনার পরের প্রশ্নে, যে সাকিবের বিকল্প এই পর্যন্ত ক্রিকেট বোর্ড বের করতে পারেনি, ব্যাখ্যাটা তো সমস্যাটা তো ক্রিকেট বোর্ডের। কারণটা হলো যে সাকিব তো অনন্তকাল খেলবেন না। সবচেয়ে বড় বিষয় হলো যে বাংলাদেশের যে 5 ক্রিকেটারকে পঞ্চপাণ্ডব বলা হয়, এই 5 জনের বিকল্প তো দূরের কথা, এদের রিপ্লেসমেন্ট কে হতে পারেন সাম্প্রতিক সময় সেটি কিন্তু ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত তৈরি করতে পারেনি এই ক্রিকেটারদেরকে। সো আমার মনে হয় যে এই সমস্যাটা ক্রিকেট বোর্ডের একদম পুরোপুরি নিজেরই। কারণটা হলো যে কোনো ক্রিকেটার কিন্তু আপনি অনন্তকাল ধরে জাতীয় দলে খেলবেন না। তো পরবর্তী প্রজন্ম তাদের কে হতে পারে সেটি কিন্তু বের করার দায়িত্ব ক্রিকেট বোর্ডের। এবং সেটার জন্য কিন্তু আপনার রকেট সায়েন্সের কোনো বিষয় না। পৃথিবীর অন্যান্য দেশগুলো যেভাবে বের করছে ঠিক সেরকমভাবে আসতে হবে। আপনাকে বয়সভিত্তিক ক্রিকেটারদেরকে ধীরে ধীরে আপনাকে নার্চার করে ন্যাশনাল টিমে নিয়ে আসতে হবে। যে প্রক্রিয়া বাংলাদেশ এগোচ্ছে ঠিকই, কিন্তু সমস্যাটা হলো যে বাংলাদেশ ক্রিকেট দলে আপনি আন্ডার-19 থেকে যে ক্রিকেটাররা এ টিমে খেলছেন এবং এ টিম থেকে যখন আপনি সরাসরি তারা ন্যাশনাল টিমে আসছেন, সেখানে এসে পারফর্ম করতে পারছেন না। কারণটা হলো যে ন্যাশনাল টিমে তারা যখন খেলতে আসছেন, সেটা এই আন্তর্জাতিক মানের ক্রিকেটের সাথে তারা ঠিকমতো মানে অ্যাডজাস্ট হতে পারছেন না বা কপ করতে পারছেন না। এর মূল কারণটা হলো আপনি আন্ডার-19 থেকে এ টিম থেকে ন্যাশনাল টিমে যে লাভ দিয়ে তারা আসছেন, এই রাস্তাটা কিন্তু অনেক ছোট দেখালেও কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক বড়। এখানে প্রতিযোগিতার মাত্রাটা অনেক ব্যাপক। এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে কিন্তু কেউ ছাড় দিবে না এবং বিন্দুমাত্র পথ তৈরি করে দিবে না। এখানে পথ কিন্তু আপনাকে নিজে তৈরি করতে হবে। সো এই যে প্রতিযোগিতামূলক ক্রিকেটে হঠাৎ করে ক্রিকেটাররা চলে আসছেন, মানে এত জোরালো প্রতিযোগিতামূলক ক্রিকেটে এই যে ধাক্কাটা নিতে পারছেন না তারা, কারণটা হলো তারা কিন্তু তৈরি হয়ে আসেননি। এবং এই তৈরি হওয়ার সবচেয়ে পারফেক্ট জায়গাটুকু হলো ঘরোয়া ক্রিকেট। পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু তাই, রঞ্জি ট্রফিতে যে ভালো পারফর্ম করে সে কিন্তু ন্যাশনাল টিমে চান্স পায় এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে, তারপরে সে টিকে যায়, বাদ পড়ে না। কারণ রঞ্জি ট্রফিতে বা আপনার ঘরোয়া ক্রিকেটে, ভারতের ঘরোয়া ক্রিকেটে অথবা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে এই ক্রিকেটাররা কিন্তু ঘরোয়া ক্রিকেটে তৈরি হয়ে আসেন। আর আমাদের এখানে সমস্যাটা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে তৈরি হতে চাই। সো আমার মনে হয় যে এটাই সবচেয়ে বড় বেসিক প্রবলেম আমাদের এখানে, যে আমরা তৈরি না হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে চলে আসি। এই কারণে আপনি দেখবেন যে হঠাৎ করে একজন দুজন ইয়াং ক্রিকেটার ন্যাশনাল টিমে যখন সুযোগটা পান, তারা ভালো পারফর্ম করে ফেলেন, সেটা তাকে আমরা রাতারাতি কিন্তু তারকা বানিয়ে ফেলি। এটি কিন্তু মানে চরমভাবে ভুল। কারণটা হলো যে ওয়ান ম্যাচ ওয়ান্ডার কিন্তু অনেক হতে পারে, কিন্তু আপনাকে যদি ভালো পারফর্ম করতে হয় বা আপনাকে তারকা হিসেবে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু আপনাকে অন্তত 2 থেকে 3 সিজন ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে হবে। যে আপনি কোনো একটা ফ্লুক নিয়ে আসেননি বা হঠাৎ করে একটা ম্যাচে তারকা হয়ে গিয়ে ভালো করে ফেলার মানেটাই হলো যে আপনি একদম পুরো টিকে যাচ্ছেন এখানে, তা কিন্তু না। আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু আপনাকে এভরি ডে প্রমাণের সুযোগ রয়েছে। এখানে প্রত্যেক দিন আপনি যেভাবে নিজেকে প্রমাণ করবেন, ঠিক একই রকমভাবে মনে রাখতে হবে যে প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি খেলছেন, সেও কিন্তু আপনাকে মানে আপনার সামনে নিজেকে প্রমাণ করার জন্য রয়েছে। সো এই লড়াইটা যাতে একদম পুরোপুরি শেয়ানে শেয়ানে হয় এবং লড়াইটা যাতে আপনি জিততে পারেন, সেরকম একটা প্রতিদ্বন্দ্বিতামূলক বা প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি নিয়ে তারপর আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসতে হবে। যেটি কিন্তু সাকিব, মুশফিক, তামিমরা করতে পেরেছিলেন দেখে আজকে কিন্তু তারা টিকে রয়েছেন এবং টিকে থাকছেন। বাদবাকি ক্রিকেটাররা, ইয়াং ক্রিকেটাররা অনেকে আসছেন, একটা দুটো ম্যাচ পারফর্ম করছেন, কিন্তু লম্বা সময় ধরে টিকে থাকতে পারছেন না। আচ্ছা, একটা অভিযোগ তো রয়েছেই, আছে, মানে অতীতেও ছিল, যে উইকেট নিয়ে আসলে আমাদের অনেক অভিযোগ, যে ঘরোয়া ক্রিকেটের উইকেটটা ঠিক মানে স্পিন সহায়ক বেশি হয়, যে পেস বোলাররা এখানে আসলে কোনো সহায়তা পান না, যার দুর্বলতা তো আমরা ভারত টেস্টে গিয়েই দেখলাম। রাইট। আপনি কিন্তু এই যে উইকেট তৈরি করতে হবে, একটা স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে বা পেস এবং বাউন্সি সহায়ক উইকেট তৈরি করতে হবে, এই প্রশ্নটা কিন্তু 2000 সালের নভেম্বরের টেস্ট খেলেছিল বাংলাদেশ, অভিষেক টেস্ট ভারতের বিরুদ্ধে যখন খেলেছিল, সেই তখন থেকে কিন্তু সবাই বলে আসছেন, আমরাও বলে আসছি, ক্রিকেট কর্মকর্তারাও বোঝেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেরকমভাবে
আপনার মানে বোলিং ওরিয়েন্টেড পেস বোলিং ওরিয়েন্টেড উইকেট আমরা তৈরি করতে পারিনি। কারণটা হলো যে পেস বোলিং ওরিয়েন্টেড উইকেট তৈরি করতে হলে আপনাকে এখানে কিন্তু অনেক লম্বা সময় উইকেটে সময় দিতে হবে, উইকেটকে ওরকমভাবে নার্চার করতে হবে, যত্ন নিতে হবে, এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে আপনাকে পরিশ্রমী হতে হবে। পেস বোলিংয়ে যদি ভালো করতে হয় তাহলে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, আপনাকে নিজের শরীর ঠিক রাখতে হবে, পরিশ্রম করতে হবে। আর স্পিনের জন্য সবচেয়ে বড় বিষয়টা হলো যে আসলাম একটু হালকা ফিটনেস থাকলেও 10 ওভার বল করে দিলাম, কিন্তু আপনি যদি একটা ওয়ানডে ম্যাচে 10 ওভার টানা বল করতে যান তাহলে আপনাকে কিন্তু 100% একদম ঝকঝকে তকতকে এবং চরমভাবে ফিট হতে হবে, নাহলে কিন্তু আপনি পারবেন না এবং ইনজুরি নিয়ে ছিটকে পড়বেন। দেখুন এখন পর্যন্ত বাংলাদেশের যত পেস বোলার রয়েছেন সবচেয়ে বেশি ইনজুরিতে কিন্তু তারাই পড়ছেন। আমি বেশি দূর যাব না, একজনের উদাহরণ দিই, সাইফুদ্দিন। তিনি কিন্তু ইনজুরি নিয়ে পেস খেলতে গিয়েছিলেন বিশ্বকাপে, এবং বিশ্বকাপ থেকে ফিরে আসার পর তাকে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। বিশ্বকাপ শেষ হয়েছে কিন্তু আপনার 5ই জুলাই বাংলাদেশের, এবং আজকে কিন্তু ডিসেম্বর শেষ হতে চললো, এখন পর্যন্ত কিন্তু আমরা সাইফুদ্দিনের ইনজুরির মাত্রাটা কি, তিনি কবে সুস্থ হবেন, অপারেশন করতে হবে কিনা এখন পর্যন্ত জানি না। অথচ আমরা কিন্তু ভেবেছিলাম বা আমাদেরকে জানানো হয়েছিল বা আমরা জানি, ক্রিকেট বোর্ডও চিন্তা করছে যে বাংলাদেশের সবচেয়ে ভালো পেস বোলিং অলরাউন্ডার হতে পারেন সাইফুদ্দিন। অথচ যাকে নিয়ে এত সম্ভাবনাময় বিষয়, তিনি কিন্তু কোথায় জানি হারিয়ে গেছেন ইনজুরির কারণে। শফিউল ইসলাম তিনি কিন্তু ইনজুরিতে রয়েছেন, ইনজুরি ফ্রিক। তাসকিন আহমেদ তিনিও কিন্তু ইনজুরিতে রয়েছেন, ইনজুরি থেকে 100% ফিট হতে পারছেন না দেখে তাকে কিন্তু ন্যাশনাল টিমে নির্বাচকরা নেওয়ার সুযোগটা পাচ্ছেন না। সো পেস বোলিং করতে হলে কিন্তু আপনার অনেক বেশি মাত্রায় নিজেকে সচেতন থাকতে হবে। একটা উদাহরণ দিই, জেমস অ্যান্ডারসন, তিনি কিন্তু 150 টেস্ট খেলছেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো পেস বোলার 150টি টেস্ট খেলেছেন। তো কি হারে তাকে ফিটনেস থাকতে রাখতে হলে বা ফিট থাকতে হয় এই ধরনের কি বলে টেস্ট ক্রিকেটে টিকে থাকতে হলে, সেটি কিন্তু তার থেকে দেখেই বোঝা যাচ্ছে। অথচ তিনি কিন্তু ইনজুরিতে পড়েননি তা কিন্তু না, তিনি ইনজুরিতে পড়েছেন, কিন্তু ইনজুরিতে পড়ার পরও তিনি জানেন যে তাকে কিভাবে ফিরে আসতে হয়। সো পেস বোলিং অনেক কঠিন একটা বিষয়। একজন পেস বোলার সারাদিন মাঠে ক্রিকেট খেলার পর যখন রাত্রে বিছানায় যান তখন কিন্তু চরম ব্যথা অনুভব করেন, কিন্তু তারপর সেই ব্যথা শুয়ে তাকে মনে করতে হয় বা তাকে সিদ্ধান্তটা নিতে হয় পরের দিন আবার আমাকে মাঠে আসতে হবে। তো এর জন্য যে মানসিক দৃঢ়তা দরকার, যেরকমভাবে আপনার শক্তি দরকার মানসিকভাবে, সেই শক্তিটুকু আমার মনে হয় বা সেই স্বপ্নটুকু আমার মনে হয় বাংলাদেশ দলের পেস বোলাররা দেখেন না, দেখে এখন পর্যন্ত আমরা সেরকম পেস বোলারই পাইনি। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমরা বিরতিতে যাব। সেটা হচ্ছে যে তাহলে কি আমাদের পেস বোলাররা এই পেশাটাকে, ক্রিকেট পেশাটাকে ঠিক পেশাদারিত্বের মনোভাব নিয়ে খেলছেন না, কিংবা নিতে পারছেন না? নেওয়া উচিত অবশ্যই। কারণটা হলো যে আপনি সর্বোচ্চ পর্যায়ে যখন খেলবেন তখন সেখানে তো আপনাকে বুঝতেই হবে যে এটা আপনি চরম পেশাদারিত্ব যদি না থাকে তাহলে আপনি এখানে পারবেন না, আপনি এখানে ছিটকে পড়ে যাবেন। সো আমার মনে হয় যে দিস ইজ হাই টাইম যে যেসব সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছেন, পেস বোলার যারা রয়েছেন, তাদের চিন্তা করা উচিত যে আমাকে স্বপ্নটা বড় স্বপ্ন দেখতে হবে, ছোট স্বপ্ন দেখলে হবে না, আমাকে লম্বা সময় ধরে বাংলাদেশ দলে ক্রিকেটে টিকে থাকতে হবে। এবং লম্বা সময় ধরে ক্রিকেটে টিকে থাকতে হলে এর বেসিক জিনিসটা কি সেটা কিন্তু তারা সবচেয়ে ভালো জানেন। প্রবলেমটা হলো যে তারা ওই বড় স্বপ্নটুকু দেখেন না, তারা মনে করেন যে আমি ন্যাশনাল টিমে কোনো মতে চান্স পেলেই হলো। কিন্তু এটি আমার মনে হয় যে এটি কোনো মতেই আপনাকে বেশি দূরে এগিয়ে নেবে না। আপনাকে যখনই আপনি স্বপ্নের দিগন্তটা প্রসারিত না করবেন, অনেক লম্বা স্বপ্ন না দেখবেন, যে ততদিন পর্যন্ত আপনি এখানে টিকে থাকতে পারবেন না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি, সেটি হলো যে কোনো পেস বোলারের যখন তিনি ন্যাশনাল টিমে সুযোগ পান, তার চিন্তা করা উচিত যে আমি অন্তত 2 থেকে 3 বছর টানা বাংলাদেশ দলের হয়ে খেলে যাব। তো এটা খেলার জন্য আপনার কি দরকার, যেরকম শারীরিক ফিটনেস দরকার, যেরকম উৎকর্ষতা প্রয়োজন, সেরকম উৎকর্ষতার জন্য কি করতে হবে, আপনার খাওয়ার থেকে শুরু করে আপনার সামাজিক জীবন থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তো সেই রকম নিয়ন্ত্রণে এবং সেই রকম ডেডিকেশন যদি না থাকে, আপনি কিন্তু পেস বোলার হতে পারবেন না। স্যার, এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করবো, একটা বিরতিতে যাব। দর্শক, একটা বিরতি নিচ্ছে, আশা করছি বিরতির পর আপনাদের সঙ্গেই পাবো। দর্শক, ফিরে এলাম নিউজ গ্যালারিতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি স্বপ্নের কথা বলছিলেন। স্বপ্ন তো আসলে এক একজনের এক এক রকম থাকে। কেউ ছোট ফ্যামিলি থেকে আসে, কেউ বড় ফ্যামিলি থেকে আসে, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন ন্যাশনাল টিমে খেলবেন তখন আপনার স্বপ্ন কেন বড় থাকবে না, কি কারণটা কি? সমস্যাটা হলো যে আপনাকে সামনে একটা রোল মডেল তৈরি করতে হবে। রোল মডেল শুধু দেখলে হবে না, সেই রোল মডেল
কিভাবে নিজেকে তৈরি করে নিয়েছেন সেটি কিন্তু দেখে তারপরে কিন্তু সেরকমভাবে এগোতে হবে যে এবং সেটি করতে হলে শুধুমাত্র আপনি শুয়ে শুয়ে স্বপ্ন কিন্তু অনেকে শুয়ে শুয়ে দেখে মনে করেন যে আমি সফল হয়ে গেলাম, তা কিন্তু না। স্বপ্ন আপনাকে দেখবেন এবং সেই স্বপ্ন সফল করার জন্য সবচেয়ে কঠিন পরিশ্রম করতে হবে মাঠে গিয়ে। সেটি কিন্তু ক্রিকেটাররা বা আমাদের যে তারকা যেসব এই সম্ভাবনাময় ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু করতে পারেন না। দেখুন সচিন টেন্ডুলকার কিন্তু যে প্রতিভাবান যে যে টাইপের প্রতিভাবান ক্রিকেটার ছিলেন, তিনি কিন্তু এত বেশি পরিশ্রম মাঠে না করলেও পারতেন, কিন্তু বাদবাকি সবার চেয়ে তিনি কিন্তু নেটে পরিশ্রম। প্র্যাকটিস করতেন। ঠিক একই ঘটনা কিন্তু বিরাট কোহলিকে আপনি দেখবেন, তিনি বাদবাকি সবার চেয়ে কিন্তু বেশি পরিশ্রম করেন। ওই বাংলাদেশ দলেও কিন্তু সেই রোল মডেলটা রয়েছে। বাংলাদেশ দলে মুশফিকুর কিন্তু রহিম। মুশফিকুর রহিম কিন্তু বাদবাকি সবার আগে নেটে আসেন এবং সবার শেষে নেটে যান এবং আলাদাভাবে তিনি কিন্তু নিজেও প্র্যাকটিস করে থাকেন। এর মানে এই কারণে আপনি দেখবেন যে মুশফিকুর রহিম কিন্তু এখন পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশের সবচেয়ে সফল একজন ক্রিকেটার। হয়তো একটি দুটি ম্যাচ খারাপ করেন, কিন্তু তারপরে তিনি কিভাবে নিজেকে কামব্যাক করতে হয় সেটা কিন্তু খুব ভালো মতো দেখিয়ে দেন। আজকের বিপিএলের কথাই ধরুন, আজকের বিপিএলটা পুরো দল কিন্তু 84 রানে 4 উইকেট হারিয়েছে এবং সেখানে মুশফিক রহিম যে ইনিংসটি খেলেছেন সেটি কিন্তু ম্যাচ উইনিং ইনিংস। সো মুশফিক রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, এরা এত বড় রোল মডেল থাকতে আপনি বাইরে থেকে কারো রোল মডেল খোঁজার তো প্রয়োজন নেই। শুধুমাত্র পেস বোলারদের জন্য আমি তো মনে করি যে মাশরাফি বিন মুর্তজাকে অনুসরণ করলে বাংলাদেশে পেস বোলাররা অনেক বড় স্বপ্নের একটা জায়গা খুঁজে পাবে। যে ক্রিকেটার আপনি দুই হাঁটুতে 7টি অপারেশন নিয়ে এখন পর্যন্ত খেলে চলেছেন, তো তিনি যদি পারেন তো বাদবাকিরা কেন পারবে না? সো আমার মনে হয় যে এই জিনিসটা এবং এই যে চেতনাটা বা এই ইচ্ছাটা, এই জেদটা, এই জোশটা কিন্তু ক্রিকেটারদের মধ্যে নিজে তৈরি করতে হবে যে আমাকে পারতে হবে এনি হাউ। তারপরে আপনি দেখবেন যে তিনি হয়তো অত বেশি প্রতিভাবান না, কিন্তু আপনাকে টিকে থাকতে হলে যে একদম পুরোপুরি প্রতিভাবান হতে হবে তা কিন্তু না। প্রতিভা আপনার থাকবে, কিন্তু সেই প্রতিভাটাকে আপনাকে নার্সিং করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো পরিশ্রম। সেই পরিশ্রমটুকু আমাদের এখানে ক্রিকেটাররা ঠিক সময় মতো করেন না, যখন করেন তখন কিন্তু সময়টা শেষ হয়ে যায়। সো আমার মনে হয় যে ইয়াং ক্রিকেটার যারা রয়েছেন, তরুণ সম্ভাবনাময় যে ক্রিকেটার যারা রয়েছেন, তারা সাময়িক সাফল্য পেলে সেটাকে নিয়ে আমার মনে হয় যে খুব বেশি আত্মম্ভরী হওয়ার কোনো প্রয়োজন নেই বা খুব বেশি তুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। আরও অনেক দূর যেতে হবে, অনেক বড় স্বপ্ন দেখতে হবে। এইভাবে নিজেদেরকে তৈরি করতে পারলে তাহলে দেখবেন যে আপনি আজকে আমরা যে তারকা ক্রিকেটারদের বিকল্প খুঁজছি বা রিপ্লেসমেন্ট খুঁজছি, সেই রিপ্লেসমেন্ট হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যাব, যদি সেরকম স্বপ্ন দেখাতে পারেন আমাদের কোনো তরুণ ক্রিকেটার এবং সেই স্বপ্ন সফল করার মতো প্রক্রিয়ার পথে তারা যদি সামনে এগিয়ে চলেন। বেশ কিছু তরুণ ক্রিকেটার তো আছেই, যেমন সাব্বির, তাসকিন, মোসাদ্দেক, এদের নিয়ে আসলে এদের তো মানে প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু মাঠের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন আছে। মাঠের বাইরে অনেক ঘটনা রয়েছে, যেমন নাসির হোসেনের অনেক ঘটনা রয়েছে। তো এই যে এই ক্রিকেটারগুলোকে আমরা হারিয়ে ফেলছি, আমি হারিয়ে ফেলছি বলবো, এই মানে তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্বটা কি শুধু সেই ক্রিকেটারদের, নাকি বিসিবিরও আসলে দায়িত্ব আছে? দেখুন, এখানে আসে বিসিবির দায়িত্বের চেয়ে একজন ক্রিকেটারকে নিজেই ফিরে আসতে হবে। কারণটা হলো যে ক্রিকেটে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে। সচিন টেন্ডুলকারের কিন্তু বাজে ফর্ম গিয়েছে, আপনি বিরাট কোহলিরও বাজে ফর্ম গিয়েছে, কিন্তু সেই বাজে অবস্থা থেকে আপনি কিভাবে ফিরে আসবেন সেটার জন্য কিন্তু সবচেয়ে বড় তাগিদটা আপনার নিজের মধ্যে থাকতে হবে। আপনি যদি নিজের তাগিদ না দেখেন তাহলে কিন্তু পাশ থেকে আপনার অভিভাবক হিসাবে ক্রিকেট বোর্ড কিন্তু আপনাকে এগিয়ে নিতে পারবে না। সো আমার মনে হয় যে সবার আগে মানে পরিশ্রমটা, সবার আগে তাগিদটা সেই ক্রিকেটারে তৈরি করতে হবে যে হ্যাঁ আমাকে ভালো ক্রিকেটার হতে হবে। এই যে ইচ্ছেটা, এই জোশটা কিন্তু তার মধ্যে তাকে তৈরি করতে হবে। তারপরে ধীরে ধীরে হয়তো ক্রিকেট বোর্ড পাশে থেকে যেটা করতে পারে সেটি হলো তাকে সহায়তা করতে পারে। আরেকটা জিনিস ক্রিকেটারদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের এখানে কোনো ক্রিকেটার যখন তার ফর্ম হারিয়ে ফেলেন তখন তিনি এতভাবে নেতিবাচকভাবে নিজেকে মুষড়ে ফেলেন যে সেখান থেকে উঠে আসতে পারেন না। কিন্তু একটা জিনিস সবসময় ক্রিকেটারদেরকে মনে রাখতে হবে, ক্রিকেটার না যে কোনো অ্যাথলেটকে মনে রাখতে হবে, পিছিয়ে পড়ে লড়াই যে জেতে হি ইজ দ্য রিয়েল উইনার। আপনি দেখবেন যে উসাইন বোল্ট কিন্তু ম্যাক্সিমাম তার রেস জিতেছেন কিন্তু পিছিয়ে পড়ে। তিনি কিন্তু স্টার্টিংটা তার ভালো হয় না, তিনি কিন্তু মাঝখানে যখন পৌঁছান রেসের 100 মিটারের মাঝখানে যখন যান তখন কিন্তু দেখবেন যে তার সামনে অনেকে থাকেন, কিন্তু যখন রেসের 80 মিটারের কাছে চলে যান তখন তিনি কিন্তু ঘাড় ঘুরিয়ে পিছনে তাকান যে সব প্রতিপক্ষ কিন্তু তার পিছনে চলে গিয়েছে। এবং সেখানে তিনি যে হাসিটা দেন, যে আনন্দটুকু বা যে তার যে বিজয়ের যে আনন্দটুকু, সেই আনন্দের কিন্তু অনেক বড় একটা বিষয় রয়েছে এবং সেই আনন্দের কিন্তু শেষ নেই। সো পিছিয়ে পড়ে কিন্তু লড়াই জেতার মধ্যে যে আনন্দটুকু আছে সেটি কিন্তু আমার মনে হয় যে বাদবাকি ক্রিকেটারদেরকে মনে রাখতে হবে যে খারাপ ফর্ম গিয়েছে, ঠিক আছে, সামনের মৌসুম যেটা আছে সেই মৌসুমে আমি আমাকে নিজেকে নতুন করে তৈরি করব, নতুন করে দেখাবো, নতুন উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়বো এবং পিছনে যা কিছু ঘটেছে সেই সব কিছু ভুলে যাব। ঠিক নতুন বছর আসছে,
আমরাও আশা করছি যে যেসব ক্রিকেটার ভালো করছেন না, আপনি যার কথা বললেন সাব্বির রহমান, এই বিপিএলে তার অবস্থা কিন্তু খুবই সঙ্গীন। মাত্র আপনি 6 ম্যাচে তিনি করেছেন 82-র মতো রান, এবং এই 82 রানের মধ্যে একটি ম্যাচে তিনি করেছেন কিন্তু আবার 49 রান। 49। সো বাদবাকি যে 5টি ম্যাচ রয়েছে সেই 5টি ম্যাচের মধ্যে দুটিতে আবার তিনি 0 রানও করেছেন। সবকিছু মিলে তার আউটের ভঙ্গিটাও খুব একটা ভালো হচ্ছে না, কনফিডেন্স তার নড়ে গিয়েছে। কেন সমস্যাটা হচ্ছে এটা দেখার জন্য কিন্তু তার কোচ রয়েছেন, তিনি নিজে কিন্তু জানেন তার দুর্বলতাটা কোথায় হচ্ছে। সো আমার মনে হয় যে সেই দিক থেকে টেকনিক্যাল যদি কোনো লুপ হলস থাকে সেটা তাকে কাটিয়ে উঠে তারপর তার সামনে বাড়া উচিত। সো শুধু সাব্বিরের উদাহরণটা দিলাম, এরকম আরও অনেক ক্রিকেটার রয়েছেন। সো আমার মনে হয় যে এইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে, যে এখানে ভুলভ্রান্তি থাকবে, ভুলভ্রান্তি কীভাবে কাটিয়ে উঠতে হবে, হোমওয়ার্কটা ঠিক করতে হবে, এবং সবচেয়ে বড় বিষয় যে তাগিদটা থাকতে হবে, জোশটা থাকতে হবে। তাহলে আপনি দেখবেন যে অনেকে ওই নেতিবাচক অবস্থান থেকে আবার ইতিবাচক অবস্থানে ফিরে আসতে পারবেন। টি-20 ওয়ার্ল্ড কাপ তো সামনের বছরই, তো এই বিপিএলটা আসলে নির্বাচকদের জন্য কতটা মানে কঠিন কাজ? না, টি-20 বিশ্বকাপ এখন পর্যন্ত 1 বছর সময় বাকি রয়েছে। সো আমার মনে হয় যে এই বিপিএল এর পরে আপনি তো আরো অনেকগুলো টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানে যদি যেসব ক্রিকেটাররা ভালো পারফর্ম করেন সেখান থেকে নির্বাচকরা দল গঠন করবেন। সো আমার মনে হয় যে 1 বছর আগে থেকে টি-20 বিশ্বকাপের দল গঠন করে ফেলবেন ক্রিকেটাররা, নির্বাচকরা, তা কিন্তু না। আর বাংলাদেশ দলের যে ক্রিকেটারদের বিষয়টি, সেখানে দেখবেন আপনি যে খুব বেশি পরিবর্তন যে এখানে করতে হবে আপনাকে, তা কিন্তু না। আপনি কিন্তু কয়েকটি জায়গায় শুধু লুপহোলস রয়েছে, সেই জায়গাগুলো আপনার ভ্যাকুয়াম রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ফিল আপ করার প্রয়োজন রয়েছে। আর এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সেটব্যাক যেটা হচ্ছে যে বাংলাদেশকে কিন্তু আপনার বাছাই পর্ব খেলতে হচ্ছে, এক। নাম্বার 2 হলো সাকিব আল হাসানকে আমরা পাচ্ছি না। নাম্বার 3 হলো আমরা খেলছি কোথায়? অস্ট্রেলিয়ায়। সো সব কিছু কিন্তু আমাদের বিরুদ্ধে যাবে। সো এত মানে বিপক্ষে থাকা এই শর্তগুলো নিয়ে যখন বাংলাদেশ এক জায়গায় ক্রিকেট খেলতে যাবে, তার জন্য আপনাকে মানসিকভাবে অনেক ভালোভাবে প্রস্তুতি হতে হবে, এবং আপনার দলটাও সেরকমভাবে হতে হবে। সো আমার মনে হয় যদি এই সব কিছু একসাথে সূত্রে গেঁথে বাংলাদেশ যদি তৈরি করতে পারে নিজেদেরকে, তাহলে এই টুর্নামেন্টও ভালো করতে পারে। কারণটা হলো যে এর আগেও কিন্তু আমরা দেখেছি যে সাকিবকে ছাড়া কিন্তু আমরা কোনো ম্যাচে ভালো ম্যাচ খেলেছি। সাকিবকে ছাড়া তো আমরা এবার টি-20-তে ভারতকে হারিয়েছি। আমরা তামিম ইকবালকে ছাড়া কিন্তু এশিয়া কাপের ফাইনালে খেলেছি, ভারতের বিরুদ্ধে ফাইনালে খেলেছি, শ্রীলঙ্কাকে হারিয়েছি, পাকিস্তানকে হারিয়েছি, তারপর কিন্তু আবার ভারতের বিরুদ্ধে খেলেছি এবং শেষ ওভারে ম্যাচটা হেরেছি। সো এটাও কিন্তু একটা নতুন বিষয় যে আপনি যখন কোনো তারকা ক্রিকেটার বা যখন কোনো পরিচিত ক্রিকেটার, মানে পরীক্ষিত ক্রিকেটারকে আমরা পাবো না, তখন নতুন যে ক্রিকেটার আসবেন সেই জায়গাটা নিজেকে তার প্রমাণ করার একটা বিষয় থাকে। কে জানে, হয়তো সাকিব আল হাসানের জায়গায় যিনি সামনের বছর টি-20 বিশ্বকাপে খেলবেন, তিনি যদি নিজেকে নতুন করে ভালো করে প্রমাণ করতে পারেন, তাহলে আমরা হয়তো সেই জায়গায় মানে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে হয়তো পেতে পারি। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের মানে সার্বিক বিষয়গুলো নিয়ে। এখন তো টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, প্রত্যেকটা দলই আসলে টেস্টে ভালো করছে, কিন্তু আমরা ঠিক আমাদের জায়গায় নেই, এবং অতীতে আমরা ঠিক যেরকম নিজের ছায়া হয়ে থাকতাম এখন ঠিক সেভাবেই চলছি। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশের সবচেয়ে মানে করণীয় কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টেস্টের জন্য? টেস্ট গত বছর মানে কি 2019 যেভাবে কেটেছে সেটি কিন্তু মোটেও কিন্তু টেস্টের জন্য সুখকর কোনো কিছু হয়নি। সব মিলিয়ে আমরা কিন্তু এই বছর খেলেছি 5টি টেস্ট, খেলার কথা ছিল 6টি টেস্ট, যেটি ক্রাইস্টচার্চে সেই নারকীয় সন্ত্রাসের পরে ক্রাইস্টচার্চ টেস্টটি বাতিল হয়ে গেছে। কিন্তু তারপর যে 5টি টেস্ট খেলেছি, এই 5টি টেস্টের মধ্যে কোনোটি কিন্তু আমাদের জন্য সুখকর কোনো কিছু হয়নি। 5টি আমরা হেরেছি, এবং এই 5টি টেস্টের মধ্যে কিন্তু 4টিতে আমরা হেরেছি ইনিংস ব্যবধানে, এবং এই 5টি টেস্টের মধ্যে আমরা কিন্তু আফগানিস্তানের মতো দলের কাছে হেরেছি, যে দল কিন্তু মাত্র তাদের 3য় টেস্ট ম্যাচ খেলতে নেমে বাংলাদেশকে হারিয়েছে, আর বাংলাদেশের সেটি ছিল 115তম ম্যাচ। তো সব, এবং কোথায় হেরেছি আমরা? নিজেদের মাটিতে। সবকিছু মিলে কিন্তু আমাদের জন্য 2019 সালটা কেটেছে আপনার সব টেস্ট হারের বছর হিসাবে। এবং এই সময়ের মধ্যে আমরা আরেকটা সবচেয়ে বড় ভুল করেছি আমার কাছে মনে হচ্ছে, যে আপনি দেখবেন যে 2019 সালে আমাদের সব মিলিয়ে কিন্তু আমরা ক্রিকেট ক্যাপ্টেন চেঞ্জ করেছি কিন্তু 5 জনকে। বছরের শুরুতে মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, আপনি বিশ্বকাপে এসেছেন মাশরাফি বিন মুর্তজা, তারপর শ্রীলঙ্কায় গিয়েছেন তামিম ইকবাল, আফগানিস্তানের সাথে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান, ভারতের সাথে নেতৃত্ব দিয়েছেন মমিনুল হক। সব মিলিয়ে কিন্তু 1 বছরে 5 জন অধিনায়ককে আমরা দেখেছি। এটি প্রমাণ করে যে আমরা আসলে কোনো একটা কংক্রিট সিদ্ধান্তে মানে ক্রিকেট বোর্ড নিতে পারেনি দেখে কিন্তু এতবার কিন্তু আপনি ক্রিকেট অধিনায়ক পরিবর্তন করেছেন। আর ফিরি আপনার কথা, আপনি টেস্ট ক্রিকেট ভালো করার জন্য যেটি বলছিলেন, দেখুন টেস্ট ক্রিকেটের পূর্ব শর্ত হলো যে এখানে আপনাকে অ্যাডাপ্টেড হতে হবে, অ্যাডাপ্টেড ক্ষমতাটা আপনার অনেক বেশি হতে হবে। টেস্ট ক্রিকেট কিন্তু আপনি 90 ওভারের খেলা, আপনি 15 সেশনের খেলা, একদিনে 90 ওভার 15 সেশনের খেলা, আপনি সব মিলিয়ে তো প্রত্যেকটা মুহূর্তে এবং প্রত্যেকটা সেশনে কিন্তু আপনাকে নতুন করে পরীক্ষায় দিতে হচ্ছে এখানে। এবং
এমন না যে টেস্ট ক্রিকেটের সাথে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অভ্যস্ত না, কিন্তু প্রবলেমটা হলো যে বিভিন্ন বিভিন্ন কন্ডিশনে যে খেলা হচ্ছে এবং যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটের সাথে বাংলাদেশের আপনার এই অ্যাডাপ্টেড ক্ষমতাটা নেই। বেশি দূর যাওয়ার দরকার নেই, আপনি ভারতের সাথে যে দুটো ম্যাচ হয়েছে সেখানে দেখুন ইন্দোর এবং কলকাতায় যে টেস্ট ম্যাচ হয়েছে সেটা একদম পিওর আপনার পেস ওরিয়েন্টেড উইকেটে হয়েছে, দেখে বাংলাদেশ কিন্তু মোটেও ব্যাটিং করতে পারেনি। সো টেস্ট ক্রিকেটে ভালো করতে হওয়ার প্রথম পূর্ব শর্ত হলো যে ব্যাটিংয়ে আপনাকে ভালো করতে হবে এবং অতি অবশ্যই যে কোনো কন্ডিশনে সাথে অ্যাডাপ্টেড হওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে এবং অ্যাডাপ্টেড হতে হবে। এবং তার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, যেটি আপনি অনুষ্ঠানের শুরুতে বলছিলেন, যে পেস ওরিয়েন্টেড উইকেট তৈরি করতে হবে। কারণ আপনি অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকায় যদি টেস্ট খেলতে যান, সেখানে নিশ্চয়ই মিরপুরের মতো আপনার স্লো উইকেট আপনি পাবেন না, আপনাকে সেখানে কিন্তু পেস ওরিয়েন্টেড উইকেটে খেলতে হবে। তো সেই পেস ওরিয়েন্টেড উইকেটে খেলার জন্য আপনাকে দেশের মাটিতে পেস ওরিয়েন্টেড উইকেট বানাতে হবে এবং সেটার জন্য নিজেকে হোমওয়ার্কটা সেভাবে তৈরি করতে হবে। হোমওয়ার্ক যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি ক্লাসের পড়াটা পারবেন এবং পরীক্ষা আপনার ফলাফলটা ভালো হবে। আর হোমওয়ার্ক যদি ভালো না হয় তাহলে আপনি স্যার যখন প্রশ্ন করবে তখন আপনাকে কিন্তু মাথা চুলকাতে হবে। ঠিক যেরকমভাবে বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ক্রিকেটে এখন মানে প্রতিপক্ষের সামনে পড়লেই শুধুমাত্র সেই বাজে ছাত্রের মতো মাথা চুলকাচ্ছে। একটা প্রশ্ন দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। আপনি চমৎকার একটা পয়েন্ট তুলে ধরেছেন, সেটা হচ্ছে ক্যাপ্টেন পরিবর্তন। তো সেই ক্যাপ্টেন পরিবর্তনের জায়গাটা তো আপনাকে তৈরি করতে হবে। আপনি যে বিপিএলে তো বাংলাদেশের ক্যাপ্টেনের উপর আস্থা নেই, কোচের উপরে আস্থা নেই, মানে এই ব্যাপারটি কেন? দেখুন, বিপিএল এর যে 7টি দল রয়েছে সেই 7টি দলের মধ্যে কিন্তু আপনি ম্যাক্সিমাম দলের অধিনায়ক হলেন কিন্তু আপনার বিদেশি। এবং রংপুরের দেখুন, রংপুরের অধিনায়ক ছিলেন কিন্তু মোহাম্মদ নবী এবং সেখানে আজকের ম্যাচে নতুন অধিনায়ক হিসেবে আনা হয়েছে শেন ওয়াটসনকে। শেন ওয়াটসনের আগে কিন্তু টম অ্যাবেলকে অধিনায়ক করা হয়েছিল। টম অ্যাবেল অধিনায়ক হিসাবে সম্ভবত কোনো ম্যাচই খেলতে পারেননি, কিন্তু নতুন অধিনায়ক আবার তৈরি করা হয়েছে শেন ওয়াটসনকে। অর্থাৎ মাত্র 6টি ম্যাচ তারা খেলেছে, এই 6টি ম্যাচের মধ্যে 3জন অধিনায়ক চেঞ্জ হয়েছে, 3টেই কিন্তু বিদেশি। কেন বাংলাদেশের প্লেয়াররা তো ওই টিমের 7জন প্লেয়ার আছেন, তারপরেও কেন সেখান থেকে একজন ক্রিকেটারকে আপনি অধিনায়ক হিসাবে দিতে পারলেন না? এটাকে হয়তো অনেকে বলবেন যে ফ্র্যাঞ্চাইজিরা চেয়েছে বলে এই জিনিসটা হয়েছে, কিন্তু ফ্র্যাঞ্চাইজি তো, এটি তো ফ্র্যাঞ্চাইজি লিগ না, এটি তো সব দলের দায়িত্ব তো ক্রিকেট বোর্ড রয়েছে। সো ক্রিকেট বোর্ড যদি বাধ্য করতে পারে যে একজন 140 গতির পেস বোলারকে দলের একাদশে রাখতে হবে, লেগ স্পিনারকে একজনকে খেলাতে হবে, ঠিক তাহলে ক্রিকেট বোর্ড এরকম একটা নিয়ম করে দিতে পারতো যে 7টি দলের অধিনায়ক হবেন বাংলাদেশ দলের বাংলাদেশের স্থানীয় ক্রিকেটাররা। তাহলে এই ক্রিকেটারদের মধ্যে থেকে আপনি ইন্টারন্যাশনালি অধিনায়ক হিসাবে খুঁজে পেতেন। সো আমার মনে হয় যে সব কিছুর বিষয়ে কিন্তু একটা দূরদর্শিতার প্রয়োজন এবং সেই দূরদর্শিতা ক্রিকেট বোর্ড দেখাতে পারেনি দেখে এখন অধিনায়ক খুঁজতে হচ্ছে বাংলাদেশকে মাইকের ঘোষণা দিয়ে। সো আমার মনে হয় যে এই জিনিসগুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যত দ্রুত সমাধান করতে পারবে, তাহলে ভবিষ্যতে অধিনায়ক খোঁজার জন্য আমাদের এরকমভাবে মাইকে অন্তত অ্যানাউন্স করতে হবে না। কায়সার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করছি আপনাকে আবার পরে পেলে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। অসংখ্য ধন্যবাদ এবং এটিএন নিউজকেও। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। কাল আবারও একই সময় দেখা হবে, সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা।